কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা হাইড্রোলজি এবং ওশেনোগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ 15টি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই শর্ট প্রশ্নগুলো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, কারণ প্রশ্ন উত্তরগুলো হ্যান্ড আমার নিজের হাতের লেখাই রয়েছে, তাই তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমি একবার পড়ে দিব, তারপরে তোমরা সেটাকে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে তোমরা পড়তে পারো। তো এখানে টোটাল হাইড্রোলজি থেকে 5টি প্রশ্ন রাখা হয়েছে এবং ওশেনোগ্রাফি থেকে 10টা। তো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে হাইড্রোলজি থেকে, ডিফাইন হাইড্রোলজি, মানে হাইড্রোলজির সংজ্ঞা দাও। তো হাইড্রোলজি হলো জিওগ্রাফি এর অন্যতম একটি শাখা। এটি সরাসরি ক্লাইমেটোলজি, জিওমরফোলজি, ওশেনোগ্রাফি ইত্যাদির সাথে সম্পর্কিত। সংজ্ঞাস্বরূপ বলা যায়, পৃথিবী পৃষ্ঠের উপর, ভূগর্ভে এবং বায়ুমণ্ডলে থাকা জলের উৎস, গতি, সংরক্ষণ এবং বিন্যাসকে যে বিজ্ঞান পদ্ধতিগতভাবে আলোচনা করে তাকে হাইড্রোলজি বলা হয়। এবার আসছি 2 নম্বর প্রশ্ন, ডিফাইন হাইড্রোলজিক্যাল সাইকেল। পৃথিবীতে উপস্থিত জলের লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ারে বিভিন্ন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ও বিভিন্ন প্রসেস দ্বারা পরিচালিত হয়ে চক্রাকারে প্রবাহিত হওয়াকে হাইড্রোলজিক্যাল সাইকেল বলা হয়। সমগ্র পৃথিবীর হাইড্রোলজিক্যাল সাইকেলকে বলা হয় একত্রে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, এবং কোনো নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রে রিজিওনাল হাইড্রোলজিক্যাল সাইকেল চলমান। এবার তোমরা হাইড্রোলজিক্যাল সাইকেলের ক্ষেত্রে এই ছবিটা ব্যবহৃত করতে পারো, যেখানে দেখো হাইড্রোলজিক্যাল সাইকেলটা সম্পূর্ণভাবে রয়েছে, যেখানে কিভাবে ইভাপোরেশন হচ্ছে সমুদ্র থেকে, তারপরে মেঘ তৈরি হচ্ছে কন্ডেনসেশনের মাধ্যমে, তারপরে প্রেসিপিটেশন এসবে বৃষ্টিপাত হচ্ছে, তারপরে সেই বৃষ্টিপাত থেকে কিছুটা গ্রাউন্ড ওয়াটারের মাধ্যমে জল সংগ্রহ হচ্ছে, তারপরে কিছুটা নদীর মাধ্যমে ফ্লো হয়ে যাচ্ছে, এইভাবে আবার পুনরায় মহাসাগরে সেই জলটা পড়ছে। তো এইভাবে তোমরা এই ছবিটা আঁকতে পারো। এবার আসছি আমরা 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্রেনেজ বেসিন কাকে বলা হয়? কোন সুদীর্ঘ অঞ্চল বরাবর কোন নদী উৎস থেকে সৃষ্টি হওয়ার পর একাধিক উপনদীকে নিজ অন্তর্ভুক্ত করে যখন একটি বৃহৎ জলাশয়ে গিয়ে পড়ে, তখন সেই সমগ্র অঞ্চলকে ড্রেনেজ বেসিন বা নদী অববাহিকা বলা হয়। এবার নদী অববাহিকার ক্ষেত্রে তোমরা এই ছবিটা ব্যবহৃত করতে পারো, যেখানে দেখতে পাচ্ছ যে একটা মূল নদীর সঙ্গে চারিদিক থেকে অনেকগুলো উপনদী এসে মিশেছে, তারপরে সেই মূল নদীটা আবার একটা কোনো বৃহৎ মহাসাগরে গিয়ে বা জলাশয়ে গিয়ে পড়ছে, এবং এই সমগ্র অঞ্চলটা যেখানে সৃষ্টি হচ্ছে সেটাকেই বলা হয় ড্রেনেজ বেসিন বা নদী অববাহিকা। তো এরকম তোমরা ছবি দিতে পারো। এবার আসছি আমরা 4 নম্বর প্রশ্ন। এখানে কয়েকটা প্রশ্ন একসঙ্গে দেওয়া রয়েছে, কারণ এগুলো প্রত্যেকটার সাথে সম্পর্কিত। তো প্রথম প্রশ্ন হচ্ছে ইভাপোরেশন, 2 নম্বর হচ্ছে কন্ডেনসেশন এবং 3 নম্বর হচ্ছে প্রেসিপিটেশন। ইভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীয় ভবন, কন্ডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন এবং প্রেসিপিটেশন মানে হচ্ছে অধঃক্ষেপণ। তো প্রথমে আমরা ইভাপোরেশনটা জানবো। যে প্রক্রিয়ায় জল তাপ গ্রহণের কারণে তার লিকুইড স্টেট বা তরল অবস্থা থেকে গ্যাসিয়াস স্টেট বা গ্যাসীয় অবস্থাতে রূপান্তরিত হয় তাকে বলা হয় ইভাপোরেশন বা বাষ্পীয় ভবন। এবার 2 নম্বর হচ্ছে কন্ডেনসেশন। যেই প্রক্রিয়ায় ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প ডিউ পয়েন্ট টেম্পারেচার বা শিশিরাঙ্ক তাপমাত্রা অতিক্রম করে তাপ হারিয়ে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয় তাকে বলা হয় কন্ডেনসেশন। এবং 3 নম্বর হচ্ছে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনটা কি? কন্ডেনসেশন প্রক্রিয়ায় সৃষ্ট জলকণা বা বরফকণা যখন গ্র্যাভিটি এর টানে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় বা পতিত হয়, তখন সেই প্রক্রিয়াকে প্রেসিপিটেশন বলা হয়। প্রেসিপিটেশনের একটি গুরুত্বপূর্ণ লিকুইড ফর্ম হলো রেনফল। তো এরকম অনেকগুলো ফর্ম রয়েছে, তোমরা এগুলো ক্লাইমেটোলজিতেও পড়েছো 4th সেমিস্টারে। এবার আসছি আমরা পরের প্রশ্ন হচ্ছে ইনফিল্টারেশন কাকে বলা হয়? ইনফিল্টারেশন বা অনুপ্রবেশ হলো গ্রাউন্ড ওয়াটার রিচার্জের প্রথম ধাপ। সাধারণভাবে বলা যায়, বৃষ্টির জলের একটি অংশ মাটির পোর্স বা ছিদ্র বা দানার মধ্যে দিয়ে ধীর গতিতে প্রবেশ করার প্রক্রিয়াকে ইনফিল্টারেশন বলা হয়। ইনফিল্টারেশন মৃত্তিকার টেক্সচার, স্ট্রাকচার, পোরোসিটি, পারমিয়াবিলিটি, ভেজিটেশন কভার, স্লোপ অ্যান্ড টোপোগ্রাফি ইত্যাদি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত। এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ ইনফিল্টারেশন কিভাবে ঘটে। এখানে তোমরা যদি এই ইভাপোরেশন, কন্ডেনসেশন এবং প্রেসিপিটেশনের ছবি দিতে চাও, তাহলে এই ছবিটা ব্যবহার করতে পারো। সেখানে ইভাপোরেশন কিভাবে হচ্ছে, কন্ডেনসেশন কিভাবে হচ্ছে, প্রেসিপিটেশন কিভাবে হচ্ছে সেটা সম্বন্ধে একটা ছোট্ট ছবি দেওয়া রয়েছে।
এবার আসছি আমরা ওশেনোগ্রাফি থেকে। ওশেনোগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ 10টি শর্ট রয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন ওশেনোগ্রাফি। ওশেনোগ্রাফি বা সমুদ্রবিদ্যার সংজ্ঞা দাও। জিওগ্রাফি এর অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসাবে ওশেনোগ্রাফি বা সমুদ্রবিদ্যা সমুদ্রের উৎপত্তি, গঠন, বৈশিষ্ট্য, জীবজগৎ, লবণতা, তাপমাত্রা, সমুদ্র স্রোত, বিস্তৃতি, ভূপ্রকৃতি, উপাদান সমস্ত কিছুর পারস্পরিক সম্পর্ক ও কার্যপ্রণালীকে বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করে। এটা হচ্ছে ওশেনোগ্রাফির সংজ্ঞা। 2 নম্বর হচ্ছে ডিফাইন সি ওয়েভ। সি ওয়েভ বা সমুদ্র তরঙ্গ কাকে বলা হয়? সমুদ্র পৃষ্ঠের উপর দিয়ে যখন বায়ু বয়ে যায় তার প্রভাবে সমুদ্র জলের ছন্দবদ্ধ ঊর্ধ্ব নিম্ন গতিবিধি বা ওঠানামাকেই সি ওয়েভ বা সমুদ্র তরঙ্গ বলা হয়। সমুদ্র তরঙ্গের এই ছবিটা তোমরা ব্যবহার করতে পারো, খুব সহজ ছবি, যেখানে সমুদ্র তরঙ্গের একটা দুটো অংশকে দেখানো হয়েছে। একটা হচ্ছে শীর্ষ কাকে বলা হয় বা ক্রেস্ট কাকে বলা হয়, এবং দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ কাকে বলা হয়। তো এখানে দুটো রয়েছে ছবি। এবার 3 নম্বর হচ্ছে ওসিয়ান কারেন্ট কি জিনিস বা সমুদ্র স্রোত কি জিনিস। সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ দুটো আলাদা জিনিস। তো সমুদ্র জল যখন ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট দিক ও গতি মেনটেন করে মূলত এয়ারফ্লো, কোরিওলিস ফোর্স, টেম্পারেচার, ডেনসিটি ইত্যাদির কারণে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে যায়, তখন তাকে ওশিয়ান কারেন্টস বা সমুদ্র স্রোত বলা হয়। এক্সাম্পল নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এখানে আমরা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টকে এক্সাম্পল হিসাবে দিয়েছি এবং তার সঙ্গে আমরা ছবিটা দেওয়ার চেষ্টা করেছি। যেখানে দেখতে পাচ্ছ নর্থ ইকুয়েটোরিয়াল উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মধ্যে বয়ে যায়। এবার আসছি আমরা এর পরের প্রশ্ন, ডিস্টিংগুইশ বিটুইন ওশিয়ান ওয়েভস এন্ড ওশিয়ান কারেন্ট। এই দুটোর মধ্যে পার্থক্য আসে। তো প্রথমে তোমরা ডেফিনিশন হিসাবে এই দুটো ডেফিনিশন অবশ্যই দিবে, সি ওয়েভ এবং সি কারেন্টের। তারপরের মূল পার্থক্যগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে নেচার, 2 নম্বর হচ্ছে নেচার। নেচার কি? সি ওয়েভের জল ভার্টিক্যাল বা উলম্ব ওঠানামা, মানে সি ওয়েভ হলো জলের ভার্টিক্যাল বা উলম্ব ওঠানামা, কিন্তু সি কারেন্ট হলো জলের হরিজন্টাল বা অনুভূমিক প্রবাহ। এবার আসছি কজ বা কারণগুলো কি কি। ওসিয়ান ওয়েভ সৃষ্টি হয় সাধারণত বাতাসের প্রবাহের কারণে, কিন্তু ওসিয়ান কারেন্ট সৃষ্টি হয় টেম্পারেচার, এয়ারফ্লো, ডেনসিটি, স্যালিনিটি, কোরিওলিস ফোর্সের প্রভাবে। 4 নম্বর হচ্ছে টাইম পিরিয়ড। এটা পয়েন্টটা হচ্ছে টাইম পিরিয়ড। ওয়েভ কিছুক্ষণের জন্য থাকে, মানে ওয়েভ হচ্ছে স্বল্পকালীন, কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য থাকতে পারে, কিন্তু কারেন্ট নিয়মিত ও দীর্ঘকালীন, মানে এটা বছরের পর বছর চলেই যেতে থাকে। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে চেঞ্জিং অফ ওয়াটার পজিশন। ওয়েভের ক্ষেত্রে জল স্থান পরিবর্তন করে না, অর্থাৎ ওয়েভের ক্ষেত্রে জল শুধুমাত্র একই স্থানে ওঠানামা করে, কিন্তু অন্যদিকে কারেন্টের ক্ষেত্রে জল স্থান পরিবর্তন করে, মানে একটা সমুদ্রের বা মহাসাগরের একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলে পরিবাহিত হয়ে যায়। এবার 6 নম্বর ডায়াগ্রাম দিলে ভালো, এইভাবে তোমরা ডায়াগ্রাম গুলো দিতে পারো, তাহলে তোমরা 5 মার্কের জন্য ফুল তোমরা পেয়ে যাবে। এবার এটাও 2 মার্কের জন্য আসে, 5 মার্কের জন্য আসে, তার জন্য একসঙ্গে আমি করে দিয়েছি। এবার আসছি 5 নম্বর প্রশ্ন, ডিফাইন স্যালিনিটি অফ ওশিয়ান ওয়াটার, এবং এর সঙ্গে স্যালিনোমিটার কি জিনিস সেটাও তোমরা পড়ে রাখবে। তো কি? সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতো প্রচুর খনিজ দ্রবীভূত অবস্থায় থাকে। তাই একটি নির্দিষ্ট ওজনের সমুদ্র জলে খনিজ লবণের অনুপাতকেই স্যালিনিটি বলা হয় বা লবণতা বলা হয়। সাধারণত প্রতি 1 কেজি সমুদ্র জলে 35 গ্রাম লবণতা উপস্থিত থাকে। এবার এখানে স্যালিনোমিটার কি জিনিস? সমুদ্র জলের লবণতা পরিমাপ করার জন্য সাধারণত স্যালিনোমিটার নামক একটি যন্ত্র ব্যবহার করা হয়। এবার আসছে 6 নম্বর, ডিফাইন হ্যালোক্লাইন কি। হ্যালোক্লাইন, হ্যালোক্লাইন কি জিনিস? সমুদ্র এর উপরিভাগ থেকে ভার্টিক্যালি নিচের দিকে নামতে থাকলে একটি নির্দিষ্ট গভীরতায় সুস্পষ্টভাবে জলের লবণতার দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায়। এই স্তরটিকেই বলা হয় হ্যালোক্লাইন লেয়ার। তো এখানে তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে উপরে সমুদ্রপৃষ্ঠ, তারপরে নিচে হচ্ছে নরমাল স্যালিনিটি, তারপরের জায়গাটা হচ্ছে হ্যালোক্লাইন লেয়ার, এবং তার নিচেরটা হচ্ছে হাই স্যালিনিটি। এবার আসছি আমরা 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই টেম্পারেচার অফ দ্য ওশিয়ান ওয়াটার। পৃথিবীব্যাপী বিস্তৃত সমুদ্র মহাসাগরগুলির জলের একটি গুরুত্বপূর্ণ ভৌত বৈশিষ্ট্য হলো জলের তাপমাত্রা। সমুদ্র জলের তাপমাত্রা বা উষ্ণতা ভার্টিক্যালি এবং হরিজন্টালি উভয় ভাবেই চেঞ্জ হয়ে থাকে, এবং এটি সমুদ্র স্রোত, জলবায়ু, প্রাণী, উদ্ভিদ জগৎ সহ জলের ঘনত্ব এবং লবণতাকে প্রভাবিত করে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে থার্মোক্লাইন লেয়ার। হ্যালোক্লাইন লেয়ারের মতন থার্মোক্লাইন লেয়ারও একই ধরনের, কিন্তু একটু আলাদা। এটা টেম্পারেচারের সঙ্গে সম্পর্কিত। কি?
সাধারণ সমুদ্রের উলম্বভাবে 200 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত গভীরতায় সমুদ্র জলের টেম্পারেচার দ্রুত চেঞ্জ হয় বা কমতে থাকে, এই স্তরটিকেই বলা হয় থার্মোক্লাইন। তো এই স্তরটি থার্মোক্লাইন লেয়ার নামে পরিচিত। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, প্রথমে 0 মিটার যেটা হচ্ছে সমুদ্রের পৃষ্ঠ, তারপর হচ্ছে 200 মিটার হচ্ছে মিক্সড লেয়ার, তারপরেরটা হচ্ছে থার্মোক্লাইন লেয়ার, এবং তার নিচে হচ্ছে ডিপ সি বা ডিপ ওশিয়ান যেখানে শুরু হয়। এবার আসছি আমরা 9 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ডিফাইন ডেনসিটি অফ ওশিয়ান ওয়াটার, মানে সমুদ্র জলের ঘনত্ব বলতে কি বোঝো? ওশিয়ান ওয়াটার বা সমুদ্র জলের ঘনত্ব বলতে বোঝানো হয় প্রতি একক সমুদ্র জলের আয়তনের ভরের পরিমাণকে, যা মূলত পানির তাপমাত্রা, লবণতা এবং চাপের উপর নির্ভর করে। সাধারণত সমুদ্র জলের ডেনসিটি হলো 1025 গ্রাম পার মিটার কিউব। এবার এর এবার আসছে আমরা 10 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ওশিয়ান ক্রাস্ট? ক্রাস্ট বা লিথোস্ফিয়ার দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে শিয়াল বা কন্টিনেন্টাল ক্রাস্ট, সীমা বা ওশিয়ানিক ক্রাস্ট। প্রথম সেমিস্টারে তোমরা এটা পড়েছো। এই সীমা স্তরটি পৃথিবীব্যাপী বিস্তৃত মহাসাগরগুলির তলদেশ গঠনে অবদান রাখে, তাই এটি ওশিয়ানিক ক্রাস্ট নামে পরিচিত বা সামুদ্রিক ত্বক নামে পরিচিত। তো সামুদ্রিক ত্বকের তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, একটা এখানে কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশিয়ানিক ক্রাস্ট রয়েছে। তো এই 10টা প্রশ্ন এবং হাইড্রোলজি থেকে 5টি প্রশ্ন, টোটাল 15টি প্রশ্ন আলোচনা হলো। তোমরা এই প্রশ্নগুলো লিখে নিও খাতাতে অথবা স্ক্রিনশট করে পড়ে নিও। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।